যে নাটকগুলো করছিল, আপনারা জানেন যে ৫ই আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে এই চট করে ঢুকে যাব, আমি সীমান্তের খুব কাছাকাছি আছি, আ যেকোনো সময়ে বাংলাদেশে যাব। আমি গত ডিসেম্বর হাসিনা কিন্তু একবার বলছিল যে নভেম্বরের মধ্যে ফিরবো, ডিসেম্বরের মধ্যে ফিরবো। এবার আবার বলা শুরু করছে যে আমি ডিসেম্বরে ফিরবো। তো এই নিয়ে তো নেতাদের মধ্যে ব্যাপক উত্তেজনা যাচ্ছে এবং ধরেন সবাই দলে, দলে শপথ নিচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে জীবন দিয়ে দিব। তো ভাই আপনি পালাইলেন কেন? আপনি ফিরবেনই বা কেন আবার? এবং যে সময়ে হাসিনার নিয়ন্ত্রণে সবকিছু ছিল, মানে নিয়ন্ত্রণে বলতে বোঝাচ্ছি ৩ বাহিনী প্রধান থেকে শুরু করে সকল কিছু যখন হাসিনা নিয়ন্ত্রণে, সেই মুহূর্তে হাসিনা পালিয়ে গেছে। এই মুহূর্তে হাসিনা নিয়ন্ত্রণে তেমন কিছু নাই। হাসিনার হয়তো অনুসারী অ্যা অ্যা অনেকেই এখনো বিভিন্ন জায়গায় বহাল আছেন। কিন্তু তাদের পক্ষে আসলে খুব কিছু করা সম্ভব হবে না। তো এরই মধ্যে গত ৫ই আগস্ট ভারতের অ্যা একটি প্রে অ্যা একটি কি বলবো? আ সাংবাদিকদের সংগঠনের সাথে একটি প্রেস কনফারেন্সে মানে উনি অ্যা কথা বলেছেন, চেহারা দেখা নিয়ে কথা বলেছেন এবং তার এই প্রেস কনফারেন্স আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একেবারে হতাশ করে ফেলেছে। মানে যে কথাগুলো তারা ভাবছিলেন যে কেউ তো তারিখও ঠিক করছেন ৩রা ডিসেম্বর শেখ হাসিনা ফিরবে। ১০ টা বিমান নিয়ে ফিরবে, ১০০ টা বিমান নিয়ে ফিরবে। পুরা পৃথিবী থেকে সকল অ্যা অ্যা কি বলবো আওয়ামী লীগের নেতাকর্মী বিমান চার্টার করে যেয়ে পৌঁছাবে বাংলাদেশে। কিন্তু হাসিনার কথায় কিন্তু ওরকম কোনো সুস্পষ্ট ইঙ্গিত নাই। হাসিনা ওই পুরাতন কাসুন্দি সব ঘেঁটে শেষ করেছেন। কিন্তু ৫ই আগস্টে হাসিনার এই প্রেস কনফারেন্সের পরে বাংলাদেশের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ায় আসলে ভারত একটা ধাক্কা খেয়েছে। বাংলাদেশ যে হাসিনার এই প্রেস কনফারেন্সকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত বলে ভারতকে সরাসরি একটি বার্তা দিয়েছে। এবং খুব কঠোর এই বার্তায় ভারত মোটামুটি নড়ে চড়ে বসেছে। এবং গত ১০ই আগস্ট ভারতের এর প্রধান, ভারতের যে স্পাই এজেন্সি এর প্রধান পরাগ জৈন এবং আ পরাগ জৈন সম্ভবত না, পরাগ জৈন এবং আরো ৩ জন বাংলাদেশে এসেছেন। আ বাংলাদেশে নিযুক্ত ভারতের যিনি হাই কমিশনার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং তার পরপরই আ ভারতের হাই কমিশনার দিল্লি ছুটে গেছেন ওই ৩ জন সহ। তো অনেক জায়গায় অনেক ধরনের সংবাদ এসেছে এবং এখনো আসছে এবং আজকে যে বিষয়টি নিয়ে আমি শুরু করতে চাই, বেশ কিছু আ বিষয় আছে যেগুলো এখনো আসলে প্রকাশ হয় নাই। বেশ কিছু তথ্য আমার কাছে আছে। সেই তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি ভারতের যে এই যে 'দ্য ট্রিবিউন' এই পত্রিকাটি আজকের একটি সংবাদ করেছে যে এক্সট্রাডাইট শেখ হাসিনা, ঢাকা's condition for PM তারেক রহমানস ভিজিট ই এ এম তারেক রহমানস ইন্ডিয়া ভিজিট। অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অ্যা শর্ত জুড়ে দিয়েছেন তারেক রহমান ভারত সফর এবং ব্রিকস এর সম্মেলনে যোগ দেওয়ার জন্য। যদিও ২ দেশের মধ্যে অ্যা আ তারেক রহমানের সফর নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে যে ভারত এ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে। এমন একটি বিষয় দাঁড়াচ্ছে বা কোন দিকে যাচ্ছে আমি যদি আপনাদেরকে দ্য ট্রিবিউনের ট্রিবিউন পত্রিকার এই সংবাদের থেকে যদি আমি মূল হাইলাইটস গুলো একটু যদি আপনাদেরকে জানাই। যে তারা বলছে যে উম আ দ্য ট্রিবিউন কূটনৈতিক সূত্র অনুযায়ী ১০ই আগস্ট ঢাকায় ভারতের আ হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে ৪৫ মিনিটের বৈঠকে তারেক রহমান জানান, তার যেকোনো ভারত ভারত সফর শেখ হাসিনার প্রত্যর্পণের শর্ত সাপেক্ষ। এবং দ্বিপাক্ষিক সফরও অনিশ্চিত। এটা শেখ হাসিনার প্রত্যর্পণের উপর 50-50 ডিপেন্ড করছে এবং ৫ই আগস্ট সম্মেলনের কারণে যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের যে বক্তব্য, সেই বক্তব্যই আসলে বাংলাদেশ একটি কঠোর অবস্থান নিয়েছে। কারণ বাংলাদেশ বারবার ভারতকে বলছিল যে তারা যেন শেখ হাসিনাকে আ হুম আ ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিষয়ে উস্কানিমূলক বক্তব্য এবং আ যে কি বলবো সরকারকে আনস্টেবল করার বা সরকারকে বেকায়দায় ফেলার যে নানা রকমের প্রক্রিয়া শেখ হাসিনা চালাচ্ছেন সেটি যেন বন্ধ করা হয়। ভারত আ একেকবার একেক কথা বলছিল। তো সেই জায়গাটায় উম আ কিন্তু
ভারত বাংলাদেশের একটি কঠোর অবস্থান নিয়েছে। এবং রয়ের প্রধান পরাগ জৈন ঢাকায় এসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। এবং এই শামসুল ইসলামের সঙ্গে বৈঠক নিয়ে আমাদের আ এই ট্রিবিউনের একটা লাইন খুব ইম্পোর্টেন্ট। ট্রিবিউন লিখছে, "দ্য চেঞ্জড মুড ইন ঢাকা ওয়াজ ক্লিয়ার টু সি", অর্থাৎ প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলতে যেই তারা বুঝতে পেরেছেন যে ঢাকার যে মুড চেঞ্জ হয়ে গেছে ভারতের বিষয়ে, বিশেষ করে হাসিনার ইস্যুতে সেটি স্পষ্ট দেখা গেছে। আ এবং আ দীনেশ ত্রিবেদী আ এই পত্রিকার রিপোর্ট অনুযায়ী দীনেশ ত্রিবেদী হাই কমিশনার তিনি সম্পর্ক উন্নয়নের কথা বলে তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারেক রহমান তার অবস্থানে অনড় থাকেন। এবং এর পরপরই দীনেশ ত্রিবেদী অ্যা ১ ঘন্টা পরেই বের হয়ে দিল্লি চলে গেছেন এবং সেখানে তিনি নরেন্দ্র মোদির সাথে বিষয়টা ব্রিফ করেছেন। এবং দ্য ট্রিবিউন বলছে তারেক রহমানের কঠোর অবস্থান দিল্লির জন্য কিছুটা শক হিসেবে তারা দিল্লি দেখছে। এবং হাসিনাকে পরিত্যাগ করা ভারতের জন্য কঠিন এমন একটা বক্তব্য তুলে ধরে তারা বলছে যে ভারত শেখ হাসিনা মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে পরিত্যাগ করতে পারে না। বিশেষ করে তিনি ২য় বারের মতো ভারতে আশ্রয় চেয়েছেন। তো এই বিষয়টি নিয়ে অর্থাৎ মূল হাইলাইটসটা হচ্ছে যে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ এবং ভারতের যে দ্বিপাক্ষিক সফরের যে আমন্ত্রণ এই সবকিছুই নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যর্পণের উপরে। এখন শেখ হাসিনা আদৌ বাংলাদেশে আসতে চান কিনা সেই জায়গাটি হচ্ছে মূল বিষয়। পাশাপাশি আমি যদি ভারতের অন্যান্য কয়েকটা পত্রিকার সংবাদ যদি আপনাদেরকে দেখাই, যে এনডিটিভি বলছে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিন্যাসের মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে প্রধানের বৈঠক। ইন্ডিয়া টুডের শিরোনাম হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে প্রধানের বৈঠক। আ স্ট্র্যাট নিউজ গ্লোবাল তাদের শিরোনাম হচ্ছে ভারতের গোয়েন্দা প্রধান কেন ঢাকায় গেলেন? আ আরো কয়েকটা পত্রিকা যদি আপনাদেরকে দেখাই আমি। আনন্দবাজার পত্রিকার শিরোনাম ঢাকায় প্রধান পরাগ জৈন, আ তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক, হাসিনা জটের প্রেক্ষাপট। আ হুম সব সবাই আসলে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকটাকে হাইলাইট করেছেন। দ্য ট্রিবিউনে অর্থাৎ আজকের যেটি নিয়ে আমরা কথা বলছি, দ্য ট্রিবিউন ১৪ই আগস্ট তার শিরোনামের অর্থ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করুন, তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত। আ এবং আ এই হচ্ছে গিয়ে বিষয় এবং বাংলাদেশের কয়েকটা পত্রিকার সংবাদ শিরোনাম যদি আপনাদেরকে দেখাই এই পর্যন্ত। তাতে আ ডেইলি স্টার বলছে প্রধানের সংক্ষিপ্ত ঢাকা সফর। ইত্তেফাক ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধান এখন ঢাকায়। ওই ঢাকায় এসেছেন এমন কিছু। আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে পরাগ জৈনের ঢাকা সফর নিয়মিত কার্যক্রম। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। আ নিউ এজ শিরোনাম করেছে প্রধানের ঢাকা সফরে গোপন কিছু নেই জাহেদ। এবং আ জাহেদ মানে ডাক্তার জাহেদ। এবং ডাক্তার জাহেদ আরেকটি কথা বলেছেন যে অতীতের সরকারের মতো আ ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আগের মতো ওইভাবে আর কাজ করার সুযোগ পাবে না। তো এই তো গেল ধরেন বক্তব্য, পাল্টা বক্তব্য বা শর্তের বিষয়গুলো যেটি নিয়ে ভারত এক্সক্লুসিভ শিরোনাম দিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে আজকে। পাশাপাশি এই বৈঠকে দেখেন ভারতের থেকে ৪ জন মানুষ এসেছিলেন। ৪ জনের মধ্যে পরাগ জৈনের বৈঠকটি নিয়ে আলোচনা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর যে প্রতিরক্ষা উম উপদেষ্টা ব্রিগেডিয়ার শামস তার সঙ্গে যখন প্রধানের কথা হয় তখন কিন্তু সেখানে অনলাইনে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ২-১ জন উপস্থিত ছিলেন। এটি মোটামুটি আমি কনফার্ম। এবং আম আ প্রতিরক্ষা উপদেষ্টা আ স এ সম্মিলিতভাবেই আলোচনাটা হয়েছে যেটি আসলে বাইরে প্রকাশ হবে না। এবং আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে এবং আপনারা জানেন যে এখানে ৪ জন পরাগ জৈন সহ মোট ৪ জন এসেছিলেন এই টিমে। তারা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন এবং আ সরকারকে আশ্বস্ত করেছেন, আশ্বাস দিয়েছেন যে তারা শেখ হাসিনার যে অডিও বার্তা, শেখ হাসিনার যেই
বক্তৃতা, বিবৃতি এগুলো ভারতের মাটি ব্যবহার করে যেন আর প্রচার না হয়, সেটি তারা বন্ধ করবেন। অ্যা এখন দেখার বিষয় হচ্ছে আজকে ১৪ই আগস্ট। আপনারা জানেন যে ১৫ই আগস্ট উপলক্ষে হাসিনার কোনো বাণী আসে কিনা, বা এটি এমনও হতে পারে যে হাসিনা এটি আগেই রেকর্ড করে পাঠিয়ে দিয়েছে এই জাতীয় নিষেধাজ্ঞা আসার আগে। তবে এমন একটি আশ্বাস দেয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ পত্রিকার একটি সংবাদ প্রকাশিত হয়েছে, এবং আমার যে সূত্র থেকে যে তথ্যগুলো এসেছে সেখানেও এমন একটি আভাস দেয়া হয়েছে যে ভারতে মাটি ব্যবহার করে হাসিনার যে অডিও বার্তা সেটি নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে তার মধ্যে আছে আ বাংলাদেশ ভারতের সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক মহড়ায় যৌথ অংশগ্রহণ, এবং একটা পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদে উন্নীত হওয়ার জন্য যে এ এএসসি কোর্স করতে হয় আ আমাদের সেনা কর্মকর্তাদের, সেটি দীর্ঘদিন সেটি হতো ভারতের দেরাদুনে যে সামরিক একাডেমি সেখানে। কিন্তু ৫ই আগস্টের পর থেকে উম এই একাডেমিতে বাংলাদেশের আর কাউকে পাঠানো হয়নি। সেটি তারা পুনঃস্থাপন করতে চাচ্ছেন। পাশাপাশি তারা আমাদের নতুন যে আ উম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 3rd টার্মিনালের 3rd টার্মিনালে স্থাপিত যে রাডার, সেই রাডারে অ্যা ভা ভারত কিছু সুবিধা চেয়েছে এমনটি একটি তথ্য আমাকে দেয়া হয়েছে। মংলা পোর্টের সাথে মংলা পোর্ট নিয়ে ভারত যে চুক্তিগুলো ভারত ঝুলিয়ে রেখেছিল, যেগুলোকে বাংলাদেশ বাতিল করে দিয়েছে, তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। আ পাশাপাশি তারা বলছেন যে উম পাশাপাশি আ এদের মধ্যে এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য রাহুল নেগি, তার সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রীর আ উপদেষ্টা বিজন কান্তি সরকার। তিনি সম্ভবত সংখ্যালঘু এই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রতিমন্ত্রীর মর্যাদায়। আ তিনি আ উম কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য আসেনি। কিছু রাজনৈতিক বিষয়, ওই যে সংখ্যালঘু নিরাপত্তা এইসব বিষয় নিয়ে সেখানে কথা হয়েছে, এবং আমাদের উম আ উম সালাউদ্দিন সাহেবের সঙ্গে বৈঠক হয়েছে শৈবাল রায়চৌধুরীর, এবং সেখানে খুব সম্ভবত নাসিমুল গনি, যিনি এম আ আর সরকারের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সেখানে উপস্থিত ছিলেন, এবং আ এনটিএমসির যে কার্যক্রম অর্থাৎ মোবাইল মনিটরিং, সেই কার্যক্রমটি আবার পুনর্জীবিত করার ক্ষেত্রে তারা আ আলাপ করেছেন, এবং এনটিএমসির মাধ্যমে কেন ভারতের এত আগ্রহ আমি জানি না। ভারত বোধহয় আবারও বাংলাদেশের নাগরিকদের নিয়ন্ত্রণের আ উম আ নিয়ন্ত্রণ শুরু করার ব্যাপারে সরকারকে উৎসাহিত করছে, এবং এনটিএমসি তো কার্যক্রম চলছে, কিন্তু ভারত বোধহয় এটিকে আরেকটু উম আ ব্যাপক আকারে আগের মতো করে যেন হয় সে ব্যাপারটি নিয়ে কথা বলেছেন, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা বলেছেন যে সীমান্তে বিজিবি সদস্যদের নমনীয় শারীরিক অভিব্যক্তি ধারণ করার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ আপনারা জানেন যে সীমান্তে ৫ই আগস্টের পরে কিন্তু সীমান্তে আমাদের বিজিবি যারা কাজ করেন, সৈনিক যারা আছেন, অফিসার যারা আছেন, তারা কিন্তু অনেক বেশি মাত্রায় সাহসী ভূমিকায় আছেন বলবো। কারণ এতদিন ধরে বিএসএফ এর কাছে নমনীয় ভূমিকাতে তারা এখন বেশ সাহসী ভূমিকায় প্রদর্শন করেন, এবং আমি যদি আপনাদেরকে একটা ভিডিও দেখাই যে গ্রামবাসী এবং বিজিবি মিলে আ যেভাবে একত্রে মজা বলেছে, সেটি ভারতের গুলি নাই আমাদের আছে। কি বললেন যে গুলি করবেন? গুলি করবেন না? কেন গুলি করতে কেন গুলি করতে বলবো? কেন গুলি করবেন না? গুলি করবেন না? গুলি নাই আমাদের আছে। অর্থাৎ আমাদের বিজেপির সাথে মিলে কিন্তু গ্রামবাসী কিন্তু সবসময়
একটা কঠোর অবস্থানে থাকে এবং বিজিবির অন্যতম এক শক্তি হচ্ছে আমাদের সীমান্তবর্তী উম গ্রামের মানুষেরা এবং তারা অত্যন্ত সাহসী। তারা বাঁশ নিয়ে, এম ধান কাটার কাঁচি নিয়ে তারা বিডিআর সদস্যদের পাশে দাঁড়িয়ে যায় তাদের সহযোগিতা করার জন্য এবং এই জাতীয় কার্যক্রম অর্থাৎ সীমান্তে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় ভারত বলছে এবং সাধারণ গ্রামবাসীকে বিজিবির কার্যক্রমে অংশ নেয়ার ব্যাপারে নিবৃত্ত থাকার পরামর্শ দিয়েছে আ ভারতের পক্ষ থেকে আমাদের সালাউদ্দিন সাহেবকে। এই বিষয়টি আ উম মানে খুবই ইন্টারেস্টিং যে সাধারণ মানে আমাদের বিজিবির একটি সাধারণ প্রতিবাদ বা একটু কঠোর অবস্থানই তাদের সহ্য হচ্ছে না। আর গ্রামবাসী তো তারা সহ্যই করতে পারছে না। অথচ ধরেন এতদিন ধরে তারা সীমান্তে যেভাবে হত্যা করেছে এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে পঞ্চগড় সীমান্তে বিএসএফ একজন বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। এর জবাব হিসেবে গ্রামবাসী যে ভারতের একজনকে ধরে নিয়ে আসে এবং তাকে অলরেডি আদালতের মাধ্যমে কোর্টে চালান জেলে পাঠানো হয়েছে। আবার ভারতে যাকে নিয়ে যাওয়া হয়েছে তাকেও ভারতের কোর্টের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তো এই যে ভাইস ভার্সা এই যে একটা কঠোর অবস্থান, এই অবস্থানে ভারত মোটামুটি একটু চিন্তিত হয়ে পড়ছে যে তাদের সীমান্তেও তাদের আধিপত্য বোধহয় অ্যা মানে কমে এলো বা খর্ব হয়ে এলো। পাশাপাশি আ সরকারের আরো ২-১ টা জায়গায় কথা হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ভারত থেকে বেশ কিছু রপ্তানি পণ্য আ বাতিল করে সেগুলো ফেরত পাঠাচ্ছে এবং এগুলোর মান পুনরায় যাচাই না করে বাতিল করে ডিপোর্ট না করার ব্যাপারে অনুরোধ জানিয়েছে। ভারত থেকে খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা এবং শুল্ক হার সুবিধাজনক করার ব্যাপারে তারা অনুরোধ জানিয়েছে। এই হচ্ছে মোটামুটি আপডেট। সবচেয়ে ইন্টারেস্টিং আপডেট হচ্ছে যে বর্ডারে আ বিজেপির এবং গ্রামবাসীদের ভূমিকা ভারতের পছন্দ হচ্ছে না। অর্থাৎ ভারত কিন্তু যে বিষয়গুলো নিয়ে আবেদন করছে আরকি সেগুলো এক ধরনের তাদের নমনীয়তার বহিঃপ্রকাশ এবং আমরা আসলে ভারতের সঙ্গে তো কোনো সংঘাত চাই না। ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ করারও কিছু নাই। ভারতের সঙ্গে আমাদের অ্যা কি বলবো? খারাপ সম্পর্কেরও কিছু নাই। কিন্তু ভারতের যে আধিপত্যবাদী মানসিকতা বা আমরা বড় ভাই সুলভ মানসিকতা, অ্যা এই জায়গাটায় আসলে বাংলাদেশের সাধারণ মানুষের আপত্তি আছে এবং আমি তো বলব যে এই যে নর্থ ইস্ট এর যেই সেভেন সিস্টার এই জায়গাগুলো নিয়ে ভারতের ২-১ টা পত্রিকায় আমি দেখলাম যে তাদেরও একটা কনসার্ন এর জায়গা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক যদি পুনঃস্থাপিত না হয়, সম্পর্ক যদি একটি কি বলবো সৌহার্দ্যপূর্ণ অবস্থায় না যায় তাহলে ভারতের এই যে সেভেন সিস্টার কেন্দ্রিক বাংলাদেশের যেই আ বলয় আছে বা বাংলাদেশ চাইলে সেই জায়গাটায় কিন্তু ভারতকে ডিস্টার্ব করতে পারে এবং এই কারণে ভারত চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক পুনরুদ্ধার করতে, একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধার করতে। তবে এ পর্যন্ত আমরা জনাব তারেক রহমানের এই ৬ মাসের শাসনে আ তারেক রহমান কিন্তু এক ধরনের কনফিউজড একটা পলিটিক্স দিচ্ছেন। কারো কাছে মনে হচ্ছে যে তিনি প্রো ইন্ডিয়ান এক পলিটিক্স করছেন। কেউ বলছেন এন্টি ইন্ডিয়ান পলিটিক্স করছেন। অ্যা কেউ বলছেন যে তিনি ভারতের সাথে একটা চমৎকার ডিপ্লোম্যাটিক একটা টাই তৈরি করার চেষ্টা করছেন। তো এই বিষয়গুলো স্পষ্ট হবে। তবে আ সব জায়গাতেই আসলে পরাগ জৈনকে নিয়ে রিপোর্ট করা হয়েছে। বাকি ৩ জনও কিন্তু বেশ অ্যাক্টিভলি বেশ কিছু ভূমিকায় ছিলেন এবং যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম। তবে একটা বিষয় ঠিক যে ভারত আ একটা বিষয় বুঝে গেছে যে জুলাই পরবর্তী বাংলাদেশে মানে ধরেন ৪৭ সালে বাংলাদেশের মানুষের যে ভারত বিরোধিতা ছিল আ বা পাকিস্তান আমলে যে ভারত বিরোধিতা ছিল, সেই বিরোধিতার মাত্রা এখন ধরেন শতকরা ৯০ ভাগেরও বেশি। কারণ হচ্ছে শেখ হাসিনার আ একনায়কতন্ত্র, ফ্যাসিস্ট শাসন এবং যে দুঃশাসন, সেই দুঃশাসনে ভারতের যে সহযোগিতা ছিল, তাতে বাংলাদেশের মানুষের সাথে ভারতের যদি সম্পর্ক যদি পুনঃস্থাপন না করতে পারে ভারত, চোখ রাঙিয়ে বাংলাদেশকে আর যে বশে আনা যাবে না, ভীতির সৃষ্টি করে, ভয় দেখিয়ে, সীমান্তে গুলি করে, মানুষ মেরে, এই করে, ওই করে যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা যাবে না, সেটি মোটামুটি ভারত কিন্তু এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বুঝতে পেরেছে বরং এবং গত কিছুদিনে তাদের
কার্যক্রম এই বিষয়গুলো ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং ৫ই আগস্টে হাসিনার এই প্রেস কনফারেন্স পরবর্তী যে প্রতিক্রিয়া বাংলাদেশে তাতে ভারত আমি তো বলব একটা বড় একটা ধাক্কা খেয়েছে। যে বোধহয় আগের স্টাইলে আর হবে না। যার জন্যই যদিও বলা হচ্ছে এটি রেগুলার উম আ ডিজিএফআই এর আমন্ত্রণে ভারতের স্পাই চিফ এসেছেন। এটিও খুব স্বাভাবিক কথা। বাংলাদেশের ডিজিএফআই প্রধানও ২ মাস আগে ভারত সফরে গেছেন। এটি একটি পারস্পরিক একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু মানে এই যাওয়া আসাটা। কিন্তু এই যাওয়া আসাটাকে কমপ্লিকেটেড করে ফেলেছিল শেখ হাসিনা। আমরা আমাদের সম্মানজনক জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। এবং আমরা চাই যে ভারতের সাথে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু আধিপত্যমূলক সম্পর্ক ভারতের কাছ থেকে কেউ আশা করে না। বাংলাদেশও সেটি গ্রহণ করবে না। এবং শেখ হাসিনা যেই মানে তুরুপের তাস খেলছিল, সেই তুরুপের তাসে জনাব তারেক রহমান ওভার ট্রাম্প করে দিয়েছেন। এবং এখন প্রত্যর্পণ নিয়েই ভারত খুব চাপে পড়ে গেছে। কারণ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী। যেহেতু তিনি ভারতে এখন অবৈধ স্ট্যাটাসে আছেন, উইথআউট ভিসা, উইথআউট এনিথিং আছেন এবং তাকে যেহেতু বাংলাদেশের একটি শাস্তি দিয়েছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশ যেভাবে চাইবে তাকে সেভাবে প্রত্যর্পণ করতে হবে। ওই যে তাকে উম ও শেখ হাসিনার বিষয়ে আলোচনা এসেছে। তাকে ফিরলে যেন এখানে যেন ব্লাডশেড না হয়, এখানে যেন তার পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কেউ একটু বলার চেষ্টা করছেন যে ভারত নাকি বলেছে যে হাসিনাকে এসএসএফ দিতে হবে, যমুনায় রাখতে হবে। তো আমার মনে হয় না যে ভারত এতটা নির্বোধের মতো এই জাতীয় দাবি করবে। অ্যা তবে তারা শেখ হাসিনা প্রত্যর্পণ করা হলে শেখ হাসিনাকে যেন আম নিরাপত্তা দেয়া হয় এবং তাকে যেন প্রপারলি আইন অনুযায়ী যেন তার সঙ্গে বিহেভ করা হয়। বিচার যেন স্বচ্ছ হয় সেই জায়গাগুলো তারা আ কথা বলেছেন। তবে এটি অত প্রধান কোনো ইস্যু ছিল না। প্রধান ইস্যু ছিল ভিন্ন। তো ভারত ভারতের গলার কাটাও কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারত গিলতেও পারছে না, ফেলতেও পারছে না এমন একটা অবস্থা। তবে সার্বিক যে পরিস্থিতি আপনারা শেখ হাসিনা প্রেস কনফারেন্সেই আ বুঝতে পেরেছেন যে ভারতে হাসিনার ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক সহ একটা বিশাল নেতা-কর্মীদের গ্রুপ উপস্থিত থাকলেও তার প্রেস কনফারেন্সে যোগ দিয়েছে কোন সাকিব আল হাসান, আরো কোন unknown ২-১ টা মানে কি বলবো ওই চাইল্ডিশ লোকজন শেখ হাসিনার প্রেস কনফারেন্সে। তারা শেখ হাসিনার সাথে অনলাইনেও যোগ দেয়নি। তারা দর্শক সারিতেও তাদের ২-১ জনকেও দেখা যায়নি। সিগনিফিক্যান্ট এরকম বহু নেতা এখন ভারতে উপস্থিত আছে। তো এটি থেকে প্রতীয়মান হয় যে ভারতের শেখ হাসিনার সাথে তার পলাতক অন্যান্য নেতাকর্মীদেরও একটি দূরত্ব তৈরি হয়েছে এবং অনেকে অনেক কথা বলছেন এবং ধরেন মাস্তানি কিন্তু এখনো চলছে। মাস্তানি হাসিনার কণ্ঠে যেমন মাস্তানি চলছে তেমনি আমি যদি আপনাদেরকে দেখাই যে জাহাঙ্গীর কবির নানক সাম্প্রতিক সময়ে আনন্দবাজার পত্রিকায় একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে আ উম এ এইসব আজাইরা দাবি আছে না কিছু। ভারতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর প্রটোকল নিরাপত্তা, ফিরবেন প্রতিশোধের আগুন নিয়ে নানক। আপনি দেখেন অবস্থাটা। লেজ তুলে কুকুরের মতো পালাইছে। মানে মানে অ্যা কথার ইয়ে নাই। শেষ দেখে ছাড়বো। তুই বেটা দেশে থেকেই শেষ দেখতি পালাইলি কেন? এখনো দেখেন কোন ধরনের অনুশোচনা নাই। কোন ধরনের রিগ্রেট নাই তাদের মধ্যে। এবং নানক বলছে নেত্রীর আগেই দেশে ফিরবো। শেষ না দেখে যেন মৃত্যুবরণ না করি। আ ইত্যাদি। তো তুই কি শেষ দেখতে চাস? তোরা তো শেষ রে ভাই। তোরা তো শেষ। পালাই গেছস আর কি বলার আছে? এবং এই নানক যা করছে বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম আ অভিযুক্ত এই জাহাঙ্গীর কবির নানক। বিডিআরে আমাদের ২০ সেনা অফিসারদেরকে হত্যার অন্যতম পরিকল্পনার মধ্যে ছিল নানক, তাপস এবং মির্জা আজম। এই ৩ ত্রয়ী হাসিনার ৩ গুন্ডা এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। তো সেই নানকের এখনো হুঙ্কার দেখেন। এম বা মানে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের ক্ষত এখনো দগদগে মানুষের মনে। এইসব হুমকি, এসব ভুং-ভাং করে কোনো লাভ হবে না। এই বিষয়টি তারাও বোঝে কিন্তু হয়তো কি কারণে দেয় আমি জানি না। কারণ টাকা-পয়সা চুরি করে নিয়ে গেছে এখন আ বিচারের সম্মুখীন এদেরকে হতে হবে এ ব্যাপারে নিশ্চিত থাকেন। পৃথিবীর যে দেশেই যাক এই গণহত্যার দায়, এই বিডিআর হত্যার দায় এবং জুলাই বিপ্লবে আ যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার দায় থেকে হাসিনা, নানক, আজম, তাপস সহ
এই ওবায়দুল কাদের গং কেউই আসলে রেহাই পাবে না। তো বেটার হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া, পাপের প্রায়শ্চিত্ত করা, বাংলাদেশে ফিরে এসে আইন মেনে শাস্তিকে মেনে নেয়া। এটি যদি হয় হয়তো এই ঐতিহ্যবাহী যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে হয়তো কোনো ফরমেটে রাজনীতিতে আসতেও পারে। কিন্তু এই জাতীয় অ্যারোগেন্স যদি চলতেই থাকে, শেষ দেখে ছাড়বো, হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, ঘর পোড়ায় দিব, কাউকে ছাড়বো না, প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবো, এইসব যদি চলতে থাকে, আমার মনে হয় যে অ্যা বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা যেমন মতিভ্রম ঘটেছিল একটা সময়, যে মতিভ্রম এখনো অব্যাহত আছে, সেই মতিভ্রম এই পুরাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটাকে একেবারে ধ্বংসের কাতারে নিয়ে যাবে। যেমন এখন একটা সময় মুসলিম লীগ যেমন এখন অ্যাম এক টেম্পো পার্টিতে পরিণত হয়েছে, অ্যা সেরকম একটা অবস্থায় হয়তো চলে যাবে। আর শেখ হাসিনা ফিরে আসলে হ্যান হবে, ত্যান হবে, আসলে কিছুই হবে না। আমরা তো গত ২ বছর তো দেখছি অ্যা কিছুই হয় না আসলে। অ্যা শেখ হাসিনার অনেক কথাই বলতে পারেন কিন্তু বাস্তবতা ভিন্ন। তো ফাইনালি আমার মনে হয় না শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। আর যদি ফিরে মোস্ট ওয়েলকাম। আমরা অবশ্যই তাকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ প্রস্তুত। এই স্বাগত হচ্ছে একজন গণহত্যাকারীকে বিচারের মুখোমুখি করার জন্য সবাই উদগ্রীব হয়ে বসে আছে। তার বিচার হবে। ১৫ বছরের গুম খুনের বিচার হবে। ১৫ বছরের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার বিচার হবে। ১৫ বছরের বাংলাদেশের অর্থ লুণ্ঠনের যথাযথ বিচার হবে এবং সেটি বাংলাদেশের জন্য তো বটেই, পৃথিবীর বুকে আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে স্বৈর শাসকদের পরিণতি কিভাবে হয়, গণহত্যাকারীদের পরিণতি কি হয়। তো দর্শক, এই হচ্ছে আমার কাছে তথ্য। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ১৫ই আগস্ট কেন্দ্রিক হাসিনার কোনো অডিও বার্তা আসে কিনা বা ভারত যে আশ্বাস দিয়েছে সেটি তারা রক্ষা করতে পারছে কিনা, কি হবে, এই সবকিছু মিলে আসলে বোঝা যাবে। তবে তারেক রহমান এখন পর্যন্ত তার যে অবস্থানে আছেন সেটি নিঃসন্দেহে স্বাগত জানানোর মতো অবস্থান এবং হাসিনার কৌশলের উপরে একটি ওভার ট্রাম্প, যেটি আমরা শিরোনাম করেছি। দেখা যাক রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। অনেক ধরনের